তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। তো যেটি হলো চীনের প্রজাতান্ত্রিক বিপ্লব প্রতিষ্ঠাতে চীনের প্রজাতন্ত্র বিপ্লব প্রতিষ্ঠাতে ডক্টর সান ইয়াত সেনের ভূমিকা। তো 1991 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত চীনের গণপ্রজাতান্ত্রিক বিপ্লব সম্পর্কে আলোচনা করো। যাই পড়ুক না পড়ুক, আপনারা এটি লিখলে তার উত্তর হয়ে যাবে। এবং আপনারা যদি এটির পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট historyhall.xyz গিয়ে মেনশন করতে পারেন। আমরা সেখানে গিয়ে আপনাদের প্রশ্ন ও তার উত্তর দেওয়ার আপনাকে পিডিএফটা দিয়ে দেবো। এবং আমি সেখানে এটা 20 নম্বরের একটা অলরেডি পোস্ট করে রেখেছি। যদি আপনারা আগ্রহী হন তাহলে আমি দিতে পারি, বা আমার ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া ক্লিক করে সেখান থেকে কালেক্ট করতে পারেন। আর পিডিএফ চাইলেও আপনারা আমায় বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের পিডিএফ দিয়ে দেবো। শুধু সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন, আমি দিয়ে দেবো। তা দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে দেখাতে চাই। চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব ও সান ইয়াত সেন। তো উত্তরটা শুরু হচ্ছে। আধুনিক চীনের ইতিহাসে 1921 খ্রিস্টাব্দে গণপ্রজাতান্ত্রিক বিপ্লব উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনার মধ্য দিয়েই চীনে মাঞ্চু রাজতন্ত্রের অবসান ঘটে এবং একটি প্রজাতান্ত্রিক সরকার সান ইয়াত সেনের নেতৃত্বে গড়ে ওঠে। যদিও এই প্রজাতন্ত্র ক্ষণস্থায়ী হয়েছিল এবং সানের পদত্যাগ এবং হিউয়ান শিকায় একনায়কতন্ত্রের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিপ্লবের সমাপ্তি হয়। 1911 বিপ্লবের পটভূমি আলোচনা প্রসঙ্গে ঐতিহাসিক ইমানুয়েল সু বলেছেন, 19 শতক থেকে চীনের ইতিহাসে জাতীয় অবমাননার ইতিহাস। 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের সন্ধি থেকে শুরু করে 1901 খ্রিস্টাব্দে বক্সার প্রোটোকল পর্যন্ত বিদেশি শক্তির সাথে চীনের নানান অসম চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন। চীনের কোন রাজ্যগুলির হাতছাড়া হয়েছিল? এতদিন যারা মধ্যরাজ্যের বাসিন্দা হিসাবে গর্ববোধ করতেন, তাদের দেশ আধা ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। এই ধারণার বদ্ধমূল হয়েছিল যে চীনের এই দুরবস্থার জন্য মর্যাদাহানির জন্য মাঞ্চু রাজবংশই দায়ী। তাই মাঞ্চু রাজারা যখন সংস্কারের মাধ্যমে রাজতন্ত্রকে শক্তিশালী করার চেষ্টা করছিল, চীনা জনসাধারণ তখন মাঞ্চু রাজাদের ক্ষমতাচ্যুত করার চিন্তাভাবনা করেছিলেন। চীনা জনসাধারণ মনে করতেন যে চীনে শাসনরত মাঞ্চু শাসকরা বিদেশি তাতার বংশোদ্ভূত। তাদের মতে দেশীয় মিংদের ক্ষমতাচ্যুত করে মাঞ্চু রাজারা ক্ষমতা দখল করেছে। তাই চীনে মাঞ্চু বিরোধী জাতীয়তাবাদ তৎপর ছিল। তাইপিং বিদ্রোহ এবং শ্বেতপদ্ম সমিতির কার্যকলাপে আমরা এই ভাবনার বহিঃপ্রকাশ লক্ষ্য করেছি। 1911 বিপ্লবের মানসিকতার গঠনে বিদেশি জাতীয়তাবাদের যথেষ্ট প্রভাব ছিল। গ্রিসের স্বাধীনতার যুদ্ধ, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, জার্মানির ইতালির ঐক্য আন্দোলন, এখানটায় কমা হবে সম্ভবত, হবে, আমার দেওয়া হয়নি, তো আপনারা এটিকে অ্যাড করে নেবেন। 1871 প্যারি কমিউন প্রতিষ্ঠিত এই সমস্ত বহির্দেশীয় ঘটনা চীনেদের মধ্যে আধুনিক জাতীয়তাবাদের জাগরণকে ত্বরান্বিত করেছিল। এরপর 1905 সালে ক্ষুদ্র এশীয় শক্তি জাপানের হাতে বৃহৎ ইউরোপীয় শক্তি রাশিয়ার পরাজয় এবং ওই বছরই রাশিয়ার নার্দনিক আন্দোলনে চীনা বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিল। তার পরের প্যারা, ডক্টর সান ইয়াত সেন চীনে মানুষকে বুঝিয়েছিলেন বিগত 2000 বছর ধরে চীনের ইতিহাস একই বৃত্তে আবৃত বা অবর্তে ঘুরছে। এই রাজবংশ থেকে অপর রাজবংশ, মাঝখানে কেবল দু একটা রক্তক্ষয়ী সংঘর্ষ, ফলাফল একই সেই রাজতন্ত্র। বর্তমান প্রতিকূল পরিস্থিতি এবং সাম্রাজ্যবাদী শৃঙ্খলের বন্ধন থেকে মুক্ত করতে হলে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে দরকার। একমাত্র প্রজাতন্ত্র প্রতিষ্ঠাই চীনের মানুষের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে। বিদেশি উপনিবেশিকতার হাত ধরে চীনে এক প্রকার মুৎসুদ্দি শ্রেণীর আবির্ভাব ঘটেছিল। এরা উপনিবেশিক শাসনের পক্ষে কাজ করত, কিন্তু 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের সূচনায় কিছু চীনা মালিকাধীন ভারী শিল্প গড়ে উঠেছিল। এই জাতীয় পুঁজিপতিরা একটি জাতীয় সরকার গড়ে তুলতে চেয়েছিলেন এবং এরা সান ইয়াত সেনের প্রজাতন্ত্র গঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছিলেন। একই সাথে শিল্পায়ন ও
রেলপথ স্থাপনের ফলে যে শ্রমিক শ্রেণীর আবির্ভাব ঘটেছিল তারা গ্রামীণ জীবনের ব্যর্থ হয়ে শহরে এসেছিলেন। গ্রামীণ দুর্দশায় ওরা ভুক্তভোগী, যার কারণ মূলত উপনিবেশিক সাম্রাজ্যবাদ ও মাঞ্চু শাসন। এরা শহরে এসে নিজেদের অবস্থার উন্নয়ন করতে পারেননি। এই ভবঘুরে জনতা যে কোনো উপায়ে পরিস্থিতির পরিবর্তন চেয়েছিলেন এবং এরাই সানিয়াত সেনকে সমর্থন করেছিলেন। মাও সেতুং থেকে শুরু করে পরের প্যারা এটা, মাও সেতুং থেকে শুরু করে প্রায় সকলেই স্বীকার করেছিলেন যে 1911 খ্রিস্টাব্দে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের রূপকার ছিলেন সানিয়াত সেন। কৃষক পরিবারে তার জন্ম। সানের কাকা ছিলেন একজন তাইপিং বিদ্রোহী, তাই গুপ্ত সমিতির কার্যকলাপ সম্পর্কে তার ভালো জানা ছিল। 1894 খ্রিস্টাব্দে তিনি রিসিভ চায়না সোসাইটি বা জিং জং নামে একটি নতুন গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন, যার প্রধান কার্যালয় ছিল হংকং। 1895 খ্রিস্টাব্দে সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হন এবং দেশ ত্যাগ করেন। পরের প্যারা, ইতিমধ্যে চীনে অনেকগুলি গুপ্ত সমিতি গড়ে উঠেছিল এবং বিভিন্ন পত্রপত্রিকা যেমন জি পাও, সু পাও প্রভৃতি মাঞ্চু রাজতন্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করতে সক্ষম হয়েছিলেন। সু পাও পত্রিকার সম্পাদক চীনা সম্রাটকে অল্পবয়সী ভাঁড় বলে অভিহিত করেন। সম্পাদককে শাস্তির জন্য হাজির করানো হয়েছিল। এদিকে সানিয়াত সেন টোকিও থেকে বিপ্লবী সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং 1905 খ্রিস্টাব্দে সান তার নতুন ঐক্যবদ্ধ বিপ্লবী সংগঠন তুং মেন হুই গঠন করেন। পরের প্যারা, তুং মেন হুই তৈরি করার আগে সানিয়াত সেন জনগণের 3টি নীতি বা সান মিন চু আইন ঘোষণা করেন। এই 3টি নীতি হল জাতীয়তাবাদ অর্থাৎ মাঞ্চু শাসনের বিরোধিতা করা, গণতন্ত্র অর্থাৎ প্রজাতান্ত্রিক সংবিধান রচনা করে সকল জনগণের সমানাধিকার প্রতিষ্ঠা এবং আইন ও বিচার বিভাগের পৃথকীকরণ করা, সমাজতন্ত্র বা জনজীবিকা অর্থাৎ জমির মালিকানার ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করে সমাজতান্ত্রিক ও পুঁজিবাদের উত্থান রোধ করা। তুমেরি এর মুখপত্র মিন বাও বা দপিল পত্রিকার এই 3টি নীতির পরিপ্রেক্ষিতে বিপ্লবী বুদ্ধিজীবীগণ দলের কর্মসূচি ব্যাখ্যা করেন। এই দলের স্লোগান ছিল মাঞ্চুদের বিতাড়িত করো, চীনকে পুনরুদ্ধার করো, জমির মালিকানার ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করো প্রভৃতি। ফরাসি বিপ্লবের আদর্শ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা নতুন সংগঠনের চালিকা শক্তি হবে তা জোয়ারের সঙ্গে ঘোষণা করা হলো। সানিয়াত সেন একটি ইশতেহার প্রকাশ করেন যেখানে ঘোষণা করা হয়, বীরদের বিপ্লবের অতীতে ঘটে গেছে। বর্তমানে আমাদের দরকার জনগণের বিপ্লব। তারই এই ঘোষণা গণরাজনীতির পক্ষে সওয়াল। তো পরের প্যারা, সানিয়াত সেনের আদর্শবাদে অনেকে অসম্পূর্ণতা ছিল। তার আদর্শে তিনি সাম্রাজ্যবাদ বিরোধী এবং সামন্ত বিরোধিতার মাত্রা যোগ করতে পারেননি। তা সত্ত্বেও তার নিখাদ দেশপ্রেম ও অদম্য আশাবাদ সেই শূন্যস্থান পূরণ করেছিল। জাসনা তাই তাকে পেশাদার বিপ্লবী বলে আখ্যায়িত করেছেন। রেল ব্যবস্থার রাষ্ট্রায়ত্তকরণের কেন্দ্র করে 10ই অক্টোবর গণ অভ্যুত্থান সূচনা করা হয়, যা ইতিহাসে ডবল টেন রাইজিং নামে পরিচিত। সানিয়াত সেন ও তার দল প্রথম দিকে ইতস্তত করলেও শীঘ্রই পরিস্থিতি বুঝে বিপ্লবীদের সমর্থনে আন্দোলনে নামেন। মাঞ্চু শাসনকর্তারা পলায়ন করেন। উ চাও বিপ্লবীরা একে একে বিভিন্ন প্রদেশকে মাঞ্চু শাসন মুক্ত করতে সক্ষম হয়। 1992 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি নানকিংয়ে মিলিত হয়ে বিপ্লবীরা একটি সমান্তরাল সরকার গঠন করেন। সানিয়াত সেন এই অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছে এবং নোটের সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকেন অবশ্যই আমাকে বা কমেন্টে করতে পারেন এবং এর যদি 20 নম্বরের নোটটি আপনি চান তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনারা ফলো করতে পারেন এবং আপনারা সেই 20 নম্বর নোটটি পেয়ে যাবেন এবং সেখানে একাধিক এরকম প্রশ্ন তার উত্তর দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সেখানে সিসি 11, 12 এবং ডিএসসি A1, B1 এবং আগামীতেও আপনারা যে সকল পড়বেন অর্থাৎ 13, 14, A3, B3 সেই সমস্ত প্রশ্নও তার উত্তর অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে ভিজিট করতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন। সেখানে আমরা সম্পূর্ণ বিনামূল্যেই দিয়ে থাকি এবং এখানেও আমরা বিনামূল্যেও দিয়ে চেষ্টা করব যা আপনাদের কোনো অসুবিধা না হয়। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন এবং পিডিএফ নিতে চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে
বা কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে পিডিএফ অবশ্যই দিয়ে দেবো।